সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আলোচনা করব এইচএসসি বিএম 2021 দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 ফোর্থ উইক অ্যাসাইনমেন্ট আনসার নিয়ে। শিক্ষার্থীবৃন্দু, প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নতে দেখি। প্রশ্নে বলা হয়েছে, অংশীদারি ব্যবসায়ের ধারণা সম্পর্কে লিখো। রহিম, করিম, শফিক একটি কারবারের 3 জন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি তারিখের তাদের মূলধন ছিল রহিম 60,000 টাকা, করিম 40,000 টাকা, শফিক 20,000 টাকা। অংশীদারগণ মূলধন অনুপাতে লাভ ক্ষতি ভাগ করে থাকে। কারবারের সার্বক্ষণিক কাজের জন্য করিম ও শফিক যথাক্রমে প্রতি মাসে 400 টাকা করে 400 টাকা এবং 600 টাকা বেতন গ্রহণ করেছে। বছরের মাঝামাঝি করিম 10,000 টাকা কাজস্বরূপ কারবারে আনয়ন করেছিল। ভবিষ্যৎ মুনাফার প্রত্যাশায় তারা সকলে প্রতি মাসের শেষ তারিখে কারবার হতে 400 টাকা করে উত্তোলন করেছে। অংশীদারি চুক্তি মতে মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয় করার পূর্বে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারে লাভের পরিমাণ 36,000 টাকা হয়েছিল। করণীয় লাভ লোকসান আবন্টন হিসাব। এরপর আসে আমরা অ্যাসাইনমেন্টের নির্দেশনা। অংশীদারি ব্যবসায়ের ধারণা নির্ণয় করতে হবে। এরপরে লাভ লোকসান আবন্টনের ছক তৈরি করতে হবে। আবন্টন হিসাব, অংশীদারগণের মূলধন হিসাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা সমাধানে আসি। অংশীদারি ব্যবসায়ের হিসাব। ক, অংশীদারি ব্যবসার ধারণা। চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে 2 বা ততোধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হল চুক্তি, অর্থাৎ একাধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসায় পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। অংশীদারদের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়। অংশীদারি চুক্তিপত্রে অংশীদারি ব্যবসায় পরিচালনার ভবিষ্যৎ দিক নির্দেশক হিসেবে কাজ করে। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র এমনভাবে নির্ধারণ করা উচিত যেন ভবিষ্যতে সম্ভাব্য সকল সমস্যার সমাধান পাওয়া যায়। অংশীদারি ব্যবসায় চুক্তি লিখিত, নিবন্ধিত ও অনিবন্ধিত এবং মৌখিক হতে পারে। তাই বলা হয় অংশীদারদের মধ্যকার সম্পর্ক চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে, কারণ চুক্তি অনুযায়ী অংশীদারদের মূলধন, বিনিয়োগ, পরিচালনা, মুনাফা বন্টন করা হয়। চুক্তি অংশীদারদের দায় ও অধিকার নিশ্চিত করে। অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা। অংশীদারি ব্যবসায় সাধারণত সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন অংশীদারদের সমন্বয়ে গড়ে ওঠে। 1932 সালের অংশীদারি আইন অনুসারে সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন সদস্য সংখ্যা। আবার ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন সদস্য সংখ্যা হবে। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। 1. একাধিক সদস্য। অংশীদারি ব্যবসায় 2 বা ততোধিক ব্যক্তির চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে। 2. চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তি হল অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়। 3. সদস্য সংখ্যা। সাধারণত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন সদস্য সংখ্যা, এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন সদস্য সংখ্যা হবে। 4. মূলধন সরবরাহ। চুক্তি অনুযায়ী অংশীদারগণ ব্যবসায়ের মূলধন সরবরাহ করে। যদি চুক্তিতে উল্লেখ থাকে তাহলে মূলধন ছাড়াও ব্যবসায়ের অংশীদার হওয়া যায়, যেমন নামমাত্র অংশীদার। 5. মুনাফা বন্টন। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সকল অংশীদারদের মধ্যে সমানভাবে মুনাফা বন্টন করা হয়। তবে চুক্তি যদি নির্দিষ্ট কিছু উল্লেখ থাকে তাহলে চুক্তি অনুসারে মুনাফা বন্টন হবে। 6. দায়। অংশীদারি ব্যবসায়ের দায় অসীম। এরূপ ব্যবসায়ে যে কোনো পরিমাণ দায়ের জন্য সকল অংশীদাররা ব্যক্তিগতভাবেও দায়বদ্ধ থাকে, আর এ ব্যবসায়ে দায়ের জন্য অংশীদাররা ব্যক্তিগত ও সমষ্টিগত দায়ী থাকে। 7. পরিচালনা অংশগ্রহণ। অংশীদারি ব্যবসায়ের
ক্ষেত্রে সকল অংশীদারগণ ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তবে সকলের পক্ষে একজনের দ্বারা অংশীদারি ব্যবসায় পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। আইনগত সত্তা অংশীদারি ব্যবসায় নিবন্ধিত ও অনিবন্ধিত দুইভাবে হতে পারে, তবে নিবন্ধিত হলে বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়, তবে ব্যবসায়টি নিবন্ধিত হলেও কোনো ধরনের আইনগত সত্তা তৈরি হয় না। তাই অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ীর বিরুদ্ধে নয়, বরং অংশীদারদের বিরুদ্ধে মামলা করা হয়। নয়, পারস্পরিক বিশ্বাস। অংশীদারদের পারস্পরিক আস্থা ও বিশ্বাসই হল অংশীদারি ব্যবসায়ের অন্যতম বিশেষত্ব। অংশীদারি ব্যবসায়ের সফলতা পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর নির্ভরশীল। 6, বিলোপ সাধন। অংশীদারি ব্যবসায় অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলুপ্তিকে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন বলা হয়। অংশীদারি ব্যবসায়ের সুবিধা: 1, সহজ গঠন। 2, সম্মিলিত সিদ্ধান্ত। 3, সমন্বিত মূলধন। 4, দক্ষ পরিচালনা। 5, সম্মিলিত প্রচেষ্টা। 6, ঝুঁকি বন্টনের সুযোগ। 7, বিশ্বায়নের সুযোগ। 8, সহজে ঋণ পাওয়ার সুযোগ। 9, স্বল্প আইনি জটিলতা। 10, নমনীয়। অংশীদারি ব্যবসায়ের অসুবিধা: 1, অসীম দায়। 2, গোপনীয় অভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাকিগুলো আপনারা পড়ে দেখবেন। আসি আমরা পরবর্তীতে। 8, ব্যবসায়ের সম্প্রসারণের সীমাবদ্ধতা। 9, লভ্যাংশের স্বল্পতা। 10, দেউলিয়া হওয়ার সম্ভাবনা। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ: 1, সাধারণ অংশীদারি ব্যবসা। ক, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। খ, নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট মেয়াদী অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক অংশীদারি ব্যবসা। 2, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। অংশীদারদের প্রকারভেদ: 1, সাধারণ বা সক্রিয় অংশীদার। 2, নিষ্ক্রিয় অংশীদার। 3, আপাতদৃষ্টিতে অংশীদার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরবর্তীগুলো আপনারা পড়ে দেখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসি আমরা ক্ষয়ের সমাধানে। ক্ষতে আমাদের বলা হচ্ছে একটি চার্ট তৈরি করার জন্য নিম্নে লাভ লোকসান আবন্টন হিসেবে চক তৈরি করা হলো। রহিম, করিম, শফিক এবং এর লাভ লোকসান আবন্টন হিসাব 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের। ডেবিট হিসাবের খাত টাকা, হিসাবের খাত ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খতে শুধু এই চকটি তৈরি করার জন্য বলা হয়েছে, তাই আপনারা শুধু চকটি তৈরি করবেন। আসি আমরা পরবর্তীতে ঘতে আসি। ঘতে বলা হয়েছে আবন্টন হিসাব। তাহলে পরিপূর্ণ ছকে আবন্টন হিসাব করে নিট লাভ নির্ণয় করা হলো। রহিম, করিম, শফিকের লাভ লোকসান আবন্টন হিসাব 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। হিসাবের খাত অংশীদারদের মূলধন হিসাব, বেতন হিসাব। করিম 400 × 12, শফিক 400 × 12। করিমের মূলধন হিসাব 400 × 12 আমরা গুণ করলে পাবো 4800, আর 600কে আমরা 12 সাথে গুণ করলে আমরা পাবো 7200। করিমের মূলধন হিসাব হচ্ছে খানের সুদ 10,000 × 6% × 6/12 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 300। অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ রহিমের হচ্ছে 11,850, করিমের হচ্ছে 7,900, শফিকের হচ্ছে 3,950। তাহলে এই তিনোটা যোগফল আমরা পাই 23,700। এরপর আমরা 4,800, 7,200, 23,700 যোগ করে পাই 34,000। এখানে হিসাবের খাত নিট লাভ, এরপরে ক্রেডিট হচ্ছে 34,000 এবং এটির সর্বশেষ আমরা মান পাই কি ক্রেডিট পাই হচ্ছে 36,000। তাহলে আমাদের ডেবিট ক্রেডিট ইকুয়াল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসি আমরা পরবর্তী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা আসি ঘতে। ঘতে বলা হয়েছে পরিপূর্ণ ছকে অংশীদারগণের মূলধন নির্ণয় করতে। আমরা এখানে অংশীদারগণের মূলধন নির্ণয় করেছি। অংশীদারদের মূলধন হিসাব, তারিখ বিবরণ রহিম, করিম, শফিক। তারিখ বিবরণ রহিম, করিম, শফিক। এখানে 2020 সালের 31 ডিসেম্বর নগদান উত্তোলন রহিমের হচ্ছে 4,800, করিমের হচ্ছে 4,800, শফিকের 4,800। তারিখ 2020 জানুয়ারি 1 থেকে
জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, রহিমের হচ্ছে 60,000, করিমের 40,000, শফিকের 20,000। ডিসেম্বর 31 লাভ লোকসান হিসাব, মুনাফার অংশ 11,000, রহিমের হচ্ছে 11,850, করিমের হচ্ছে 7,900, শফিকের হচ্ছে 3,950। তাহলে আমরা এই দুটো যোগ করে পাই 71,850, করিমেরটা পাই 47,900, শফিকেরটা পাই 23,950। এখানে আমরা ডেবিটে পাই ডিসেম্বর 31 ব্যালেন্স বিডি, রহিমের হচ্ছে 67,050, করিমের হচ্ছে 43,100, শফিকের হচ্ছে 19,150। তাহলে রহিমেরটা মোট পাই যোগ করে পাই, আমরা এই দুটো যোগ করে পাই 71,850, করিমেরটা পাই 47,900, আর শফিকেরটা পাই হচ্ছে 23,950। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে খানের সুদ অংশীদারি মূলধন হিসাবে আনয়ন হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি এই সমাধানটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যাসাইনমেন্টের সমাধানটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।